কেমন আছো বড় আম্মু? আমি ভালো আছি মা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কেমন শুকাই গেছিস কেন? হ্যাঁ, নির্ঘাত খাওয়া দাওয়া করিস না, চেহারার হাল কি করেছিস? তোমার কাছে চিকন মনে হচ্ছে? ওই যে দেখছো, নীর, আদ্রিয়ান নানা আর মামিদের দেখিয়ে বললাম, এরা পারে না 24 ঘন্টা আমাকে খাওয়াতে। একজন তো নাক টিপে ধরে মুখের মধ্যে খাবার ঢুকায় দেয়। নীরকে উদ্দেশ্য করে বললাম। আদ্রিতার বাচ্চার কথা শুনে সকলে হেসে দেয়। আপাই, হিমানির কণ্ঠ শুনে আদ্রিতা পেছনে ঘুরে, সাথে সাথে হিমানি দৌড়ে এসে জড়িয়ে ধরে আদ্রিকে। তুমি আমাকে ভুলে গেছো তাই না আপাই? তোর মতো পাগলিকে ভোলা যায় নাকি? একটা কল অবধি করে খোঁজ তো নিলে না। আমি তো জানি আমার দুষ্টু বুড়ি ভালো আছে, তো পেত্নিরা কি খারাপ থাকে? আমি না তোমার বোন পেতনি? আচ্ছা, তো আমার বোনকে? কেন আমি? সাথে সাথে জিহ্বায় কামড় দেয়। একে একে সবাই একে অপরের সাথে কৌশল বিনিময় করে ভিতরে প্রবেশ করে। এতক্ষণ বাড়ির সকলে আদ্রিতার প্রতি ভালোবাসা দেখে ফুঁসে ওঠে লীনা। মনে মনে ভয়ঙ্কর পরিকল্পনা হেঁটে নেয়। শয়তানি হাসি দিয়ে সেও ভিতরে প্রবেশ করে। আদ্রিতা ফ্রেশ হয়ে বাহিরে বের হতেই দেখতে পায় নাওমিন চোখ নাক ফুলিয়ে তার বিছানায় বসে আছে। নাওমির এমন অবস্থা দেখে আদ্রিতার বুক কেঁপে ওঠে। কই এর আগে তো নাওমিকে কখনো এইভাবে দেখেনি সে, তাহলে আজ কি হলো? নাওমির কাছে আসতেই নাওমি আদ্রিতাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে, যা দেখে আদ্রিতার ভয় আরো বেড়ে যায়। কান্না করতে করতে এক পর্যায়ে যে চুপ হয়ে যায় নাওমি। নাওমিকে চুপ করতে দেখে আদ্রি এবার জিজ্ঞেস করে ওঠে, এবার বল কি হয়েছে? কিছু না রে। তাহলে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। কি জিজ্ঞেস করেছি তোকে? তুই আমাকে মারলি? হ্যাঁ মেরেছি, যদি এখন সোজাসুজি উত্তর না দিস আরো মারবো। আমি তোর 3 মাসের বড়, ভুলে যাস না। ভয় বোন দুটোই শয়তান। কি হয়েছে বলবি এবার? তোর ভাই ডিভোর্স ফাইল করেছে। ডিভোর্স মানে? তোদের বিয়ে হলো কবে? এবার নিজের মাথায় নিজেই থাপ্পড় মারে। কি বলতে যেয়ে কি বলে ফেলেছে। আদ্রিয়ানের মুখে ডিভোর্স শুনেই তার মাথা ঘুরে উঠেছিল। ওর সাথে যে আদ্রুও থাকবে সেটা সে বেমূলন ভুলেই গেছিল। আবার আদ্রু জড়াই ধরায় যেন কষ্টটা আরো বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। কি হলো বল কিছু? আদ্রিয়ান ভাইয়ার ডিভোর্স হবে কিভাবে? তার বিয়ে হলো কবে? আর তুই বা কেন এই বিষয় নিয়ে কান্না করছিস আজব? কারণ তোর আদ্রিয়ান ভাইয়ার বউ আমি। হোয়াট? কি বলছিস এসব? তোর মাথা তো ঠিক আছে? নাওমির মাথায় দুলাই, সাথে সাথে আদ্রু আরো একটা থাপ্পড় বসাই দেয়। আবার মারলি কেন? সাথে সাথে আরো একটা থাপ্পড় মারে নাওমির গালে। আর তোর মাঝে কি নির্ভাইয়ার আত্মা ভর করেছে নাকি? আজব। হ্যাঁ, ব্যাস, সাথে সাথে আরো একটা থাপ্পড় পড়ে নাওমির গালে। তোদের বিয়ে হয়েছে আর আমাকে বলার প্রয়োজন বোধ অব্দি করিসনি? আরে বাহ! না ভাইয়া কিছু বলেছে না, তুই আর পরিবারের কথা নয় বাদই দিলাম। আরে শান্ত হ, বলছি তো সব। জলদি। তখন আমি ক্লাস 6-এ পড়ি। অতীত। ছোটবেলা থেকেই আদ্রিয়ানের চোখে নাওমিকে আলাদাই ভালো লাগতো। বোনের নজর থেকে আলাদাই অবশ্যই। ছোটবেলা বলতে আর কি, ক্লাস 8 থেকে। তখন তার মাথায় বোন আর প্রেমিকার দৃষ্টান্তই আলাদাই ছিল। আর সেই সুবাদে নাওমিকে যে সে বোন না অন্য নজরে দেখে তা প্রমাণ পায় নাওমির প্রতি অগ্রাধিকার দেখেই। যেহেতু তখন তার 16 বছর ছিল আর নাওমির 10 বছরের মেয়ে মাথায় এই প্রেম অনুভূতি এসব তো কিছুই ঢুকবে না, এটাই স্বাভাবিক। নাওমির মাথাতে তখন এসব কিছু ছিল না। ছোটবেলায় যখন বাকি ছেলেদের সাথে খেলতো তখন আদ্রিয়ান তাকে হয় ধমক দিত, না হয় বাড়িতেই রেখে দিত এক প্রকার জোর করে, আর না হলে নিজের সাথে খেলাতো। বড়রাও ব্যাপারটা তেমন আমলে নেয়নি। কিন্তু দুর্ঘটনা তখন ঘটে যখন নাওমির বয়স হয় 17 আর আদ্রিয়ানের 23।
তাগড়া যুবক তখন সে, রক্তের তেজই আলাদা। আর ততদিনে নাওমিও বুঝে যায় আদ্রিয়ান তাকে বোনের নজরে না, অন্য নজরে দেখে। এতে তারও সমস্যা ছিল না, কারণ আদ্রিয়ান এমনিতেই সুদর্শন ছিল। জিম করাই হালকা বডিও ছিল তখন, যার কারণে দেখতে আকর্ষণীয় যুবক হিসাবে ধরবে যে কেউ তাকে। কিন্তু সমস্যা ছিল আদ্রিয়ানের রাগ। 17 বছরের নাওমি যখন ক্লাস 9-এ পড়ে, তখন নাওমিকে একটা ছেলে চিঠি দেয়, আর সেটাই দেখে ফেলে রুহি। আর সেও আদ্রিয়ানকে চকলেটের লোভে পড়ে বলে দেয় সবটা। আর সাথে সাথে হাজির হয় পরের দিন আদ্রিয়ান স্কুলে। বিনা কিছু ভেবেই 2 থাপ্পড় বসায় ছেলেটার গালে, আর মারতে থাকে। ক্লাস 9-এর পড়া ছেলে, আর যাই হোক অনার্সের পড়া ছেলের সাথে তো আর পারবে। কলেজের টিচার এসে তাদের থামায়। যেহেতু আদ্রিয়ানের দাদা এই কলেজেরই ট্রাস্টি ছিলেন, তাই তাকে তেমন কিছুই বলা হয় না, কিন্তু খবর চলে যায় বাড়িতে। আর এতেই নাওমি হয়ে যায় রাগ। সবার সামনে আদ্রিয়ানকে থাপড় মেরে বসে। সমস্যা কি তোমার? সব সময় আমার লাইফে হস্তক্ষেপ করো কেন? ভালো লাগে না আর আমার এইসব। আমি বিরক্ত হয়ে গেছি তোমার এইসব গুন্ডামো দেখে। কথায় কথায় মারপিট কেন? কি হয় আপনার? কিসের এই অধিকার দেখান আমার উপরে? ব্যাস, এই কয়েক লাইনে নাওমির জীবনে কাল বয়ে এনেছিল। আদ্রিয়ান সেদিনই বড়দের এক প্রকার জোর করেই কাজী ডেকে এনে বিয়ে পড়ায় নেয়। কিন্তু সত্য একটাই থাকে, আদ্রিয়ান নিজের পায়ে না দাঁড়ানো অবধি তাদের বিয়ে ধরা হবে না। আদ্রিয়ান নাওমির কাছে যেতে পারবে না। আদ্রিয়ান সবার এই কথায় রাজি হয়ে যায়, আর তাদের কথা অক্ষরে অক্ষরে পালনও করে। নাওমিও ধীরে ধীরে আদ্রিয়ানের এই টক্সিক ভালোবাসায় মেতে উঠে। ঠিক টক্সিকও বলা যায় না, কারণ আদ্রিয়ান নাওমির উপর কিছু নিয়ে কখনো জোর করেনি। শুধু ছেলেদের বেলায় আদ্রিয়ান একটু স্ট্রিক হয়ে যায়। কিন্তু আদ্রিয়ান শুধু জেলাস হয় তা না সেদিন প্রথমবারের মতো নাওমিও জেলাস হয়েছিল, আর সেটাই তাদের সম্পর্কের কাল হয়ে দাঁড়ায়। 6 মাস আগের কথা। নাওমি তখন এক্সাম দিয়ে রেজাল্টের অপেক্ষা করছিল, তাই ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে তাদের কলেজের পাশের এক রেস্টুরেন্টে যায়। সেখানে দেখে আদ্রিয়ান একটা মেয়ের হাত ধরে বসে আছে, আর মেয়েটা আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে বসে আছে, যা দেখে মুহূর্তেই বিনা কিছু ভেবে নাওমি রেগে সেখানে যেয়ে মহিলাটাকে কিছু বলার সুযোগ না দিয়েই আদ্রিয়ানের থেকে ছাড়িয়ে নিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। রেস্টুরেন্টের উপস্থিত সবাই অবাক হয়ে যায় মুহূর্তে। আদ্রিয়ান হতভম্ব হয়ে কিছু বলতে যাবে, তার আগেই নাওমি আবারও হাত উঠাতে যায়, আর আদ্রিয়ান ধরে ফেলে। নমি, এটা কেমন ধরনের ব্যবহার? আপনি আমাকে প্রশ্ন করেন আর নিজে কি করেছেন? হ্যাঁ, এখানে অন্য মেয়েকে নিয়ে রঙ্গলীলা? ছি! নমি, মুখ সামলে। আপনি আসলেই একটা খারাপ। আর এই মেয়ে লজ্জা করে না একটা ছেলের সাথে? আর কিছু বলার আগে আদ্রিয়ান নাওমির গালে থাপড় বসিয়ে দেয়। আমি কার সাথে কি করি না করি তা একান্ত আমার বিষয়, সেখানে হস্তক্ষেপ করা তুমি কে? নাওমি ফেল করে তাকায় আদ্রিয়ানের দিকে। আমি কি কেউ না? না, তুমি কেউ না। নাওমি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। ওই যেতেই মেয়েটা বলে ওঠে, ভাই, এ যে কি করলি তুই? রাগে তুই কি দিয়ে কি বলছিস? তোর মাথায় আছে? তো আর কি করতাম? মেয়েটা মুখে যা আসছিল তাই বলে যাচ্ছিল। স্বাভাবিক কি না? এটা যে কোনো মেয়ে তার স্বামীকে অন্য কারোর সাথে দেখলে এমন রিয়াক্ট করবে। মানছি, কিন্তু ওর কি উচিত ছিল না আমাকে জিজ্ঞেস করা? আচ্ছা, শান্ত হ। আমারই উচিত হয়নি এভাবে তোকে জড়ায় ধরা। তুই তো শুধু আমাকে সান্ত্বনাই দিতে চাচ্ছিলি। বাদ দেই, ওকে আমি মানায় নিব, আর আঙ্কেল আর আন্টিকেও আমি মানায় নিবনি তোর আর আসিফের বিয়ের ব্যাপারে। থ্যাঙ্কস দোস্ত, তুই না থাকলে আমি আর আসিফ এতদিনে হয়তো আলাদা হয়ে যেতাম। যা, আসিফ মেবি ওয়েট করছে। মেয়েটাকে মানিয়ে নিস, বকিস না। বয়স কম তো, বোঝে আর কতই। আদ্রিয়ানের ক্লাসমেটকে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় যেতেই দেখে নাওমি ততক্ষণে কাউকে কিছু না বলেই নানির বাসায় চলে গেছে, আর মাঝ রাস্তায় যেই সবাইকে জানিয়েছে। বাড়ির কেউ আর এইটা নিয়ে তেমন কিছু মনে করেনি, কারণ সে মাঝে মধ্যেই নানির বাড়ি চলে যায়। আদ্রিয়ানও আর নিজের ইগো ধরে রাখতে নাওমিকে নিতে যায় না, আর এতেই নাওমির অভিমান বাড়ে। বর্তমান
নাওমির সামনে মাথা নিচু করে বসে আছে আদ্রি। সে কি বলবে বুঝে উঠতে পারছে না। আদ্রি মাথায় হাত দিয়ে বসে আছে। কি বলবে করবে কিছুই মাথায় আসছে না। এই বিয়ে সম্পর্কে সবাই জানে? ভাইয়ারা বাদে সবাই জানে। ভাইয়ারা জানে না কেন? কারণ তখন কেউই এখানে ছিল না, সবাই তাদের নিজ নিজ বাসাতেই ছিল। আর নির্ভাইয়া কিছু কাজে দেশের বাহিরে গেছিল। দারুণ, যা ফ্রেশ হয়ে ঘুমা, আমি দেখি কি করতে পারি। না, কিছু করা লাগবে না। ওই লোক যেহেতু আমাকে চায় না, সেজন্য আমিও তাকে চাই না। ডিভোর্স দিয়ে হয়তো সে মেয়েটাকেই বিয়ে করতে চায়। আমি ততদিনে পুরাতন হয়ে গেছিলাম, আবেগ কেটে গিয়েছিল হয়তো তার। আদ্রি তার সাথে সাথে আরো একটা থাপড় দেয়। আরে আজব, কথাই কথাই মারিস কেন আমাকে? তো সামনে থেকে সর, না হলে আরো খাবি। একে তো এত বড় কথা জানাইনি, আবার এসেছে বড় বড় কথা বলতে। যা সর। নাওমির গালে হাত দিয়ে সেখান থেকে চলে গেল। সে যেতেই আদ্রিতা ভাবতে লাগে। সব গল্পের দুই সাইড থাকে, একটা সাইড তো জানা গেল, এখন ভাইয়ার সাইডও জানা উচিত, কারণ ভাইয়া তো চিট করার মতো ছিলে না। আর যদি কাউকে ভালোবাসতো তাহলে এতদিন হলো আমি আসলাম, কই ভাইয়াকে তো কোনো মেয়ের আশেপাশেও দেখিনি। ওই রাক্ষস রাজার কাছেই সব উত্তর আছে বেডার। 4 চোখ না 10-20 চোখ, তার চোখে আবার ফাঁকি দেওয়াও সম্ভব না। যাই। আদ্রিতা দৌড় লাগায় নীরের রুমে। আর সে দৃশ্য দেখে ফেলে লিনা। লিনার ঠোঁটের সাথে সাথে হাসি চওড়া হয়। একবার তো ফেক ভিডিওর জন্য তেমন কিছু করতে পারিনি, বাট এবার তো দেখছি লাইভ দেখাতে পারবো। আদ্রিতা নীরের রুমে প্রবেশ করতেই অবাক হয় নীর। পুরো রুম অন্ধকার করে রেখে দিয়েছে। আরে এ কোন ভূতের ঘরে প্রবেশ করলাম? লাইট কই, সুইচ কই, কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। ধুর। আদ্রিতার বিড়বিড়ের মাঝে কোমরের ঠান্ডা স্পর্শ পেতেই শিউরে ওঠে তার লোমকূপ। ঘাড়ের কাছে গরম নিঃশ্বাসের প্রকট হয়ে ওঠে তীব্র। আদ্রিতা মুহূর্তেই জমে যায় সেখানে। হঠাৎ ঘাড়ে নরম ঠোঁটের ছোঁয়া পেতেই কেঁপে ওঠে তার শিরদাঁড়া। নীর আস্তে আস্তে নিজের আঙ্গুল আদ্রিতার হাত থেকে তুলে ঘাড়ে নিয়ে আসে, স্লাইড করতে করতে। ঠোঁট যে আদ্রিতার ঠোঁটের দিকে এগোতে নিলেই আদ্রিতার নিজের শক্তি দিয়ে ধাক্কা দিয়ে দেয়। হঠাৎ এমন হওয়ায় চোখ মেলে তাকায় নীর। আদ্রিতাও ততক্ষণে সুইচ অন করে লাইট জ্বালিয়ে দেয়। আর সাথে সাথেই চোখ পড়ে আদ্রিতার নীরের চোখের দিকে। আর তাতেই তার বুকের মাঝে ছেদ করে ওঠে। নীর ধূসর বর্ণের চোখ জোড়া লাল হয়ে আছে। আপনার চোখ। কথাটা বলেই নীরের কাছে এগিয়ে আসে। নীর বাঁকা হাসে। সামান্য ব্যথায় জান যায় না, তোমার অবহেলায় মৃত্যু এসে দরজায় দাঁড়ায়। সব ব্যথা হাসি মুখিয়ে গিলা যায়, কিন্তু তোমার চোখ অন্য কারোর দিকে তাকালে বুকটা জ্বলে ওঠে। যার বাস আমার হৃদয়ে, সেই তুমি তার চোখেই। নীর আর কিছু না বলে আদ্রিতাকে নিজের দিকে টেনে নিয়ে এসে তার হাত নিজের বুকের বাম পাশে এনে রাখে। চুলের ভাঁজে নাক ডুবিয়ে বলে ওঠে, বুঝলা আদর পাখি, এই জায়গায় যে থাকে সে বড্ড খারাপ। এত সুন্দর স্থানে দিয়েছি তাকে, ব্যাস। কিন্তু সে তার বাসস্থানে আঘাত করে, বুঝতেই চায় না এই জায়গায় দারুণ যন্ত্রণা হয় যখন তাকে দেখি অন্যের দিকে ভালোবাসা মিশ্রিত চোখে তাকাতে। কি করব বলো, মানুষটা আমি বড্ড খারাপ। নিজের জিনিস আর মানুষ দুইটাই আগলে রাখি, আর তারা হাত ফসকাতে নিলে হাতও আঁকড়ে রাখি। দরকার পড়লে হিংস্র হব, ভয়ানক পশু হব, তার ঘৃণার কাতারে নামবো, শিকলে বাঁধবো, পিঞ্জিরার বন্ধ করব, তবু তাকে কারো কাছে যাওয়ার অনুমতি দিব না। আমি মরলে তাকে নিয়েই মরবো। কথাটা বলে আদ্রির ঘাড়ে চুমু খায় নীর। এদিকে আদ্রিতা নীরের কণ্ঠে কষ্ট বুঝতে পারছে স্পষ্ট। তখন আর চোখে আবিরের চুপচাপ হয়ে থাকা নিস্তেজ মুখটা দেখে তার খারাপ লাগছিল। সেজন্যই বারবার লুকিয়ে তাকেই দেখছিল। হাজার হোক, ছোট থেকে বড় হয়েছে একসাথে, মাঝে কয়েক বছর ভুল দিকে পা বাড়িয়েছিল, কিন্তু তবুও সেটাই যে নীর দেখে এমন করছে তা বেশ বুঝতে পারছে আদ্রিতা। আনমনে প্রশ্ন করে ওঠে, ভালোবাসেন আমাকে? সব কিছুকে মুখে বলতে হয়, বুঝো না তুমি? নাকি বুঝতে চাও না? নাকি চিল্লিয়ে পুরো শহরের জানাবো? জানান পুরো শহরকে। ভেবে বলছো তো? জানি না।
নীর হাসলো আলতো করে। সে নীরের হাসিটা দেখল না, কিন্তু তার গলায় এখনো নীরের মুখ লেগে থাকার কারণে ঠিকই বুঝলো নীরের ঠোঁট প্রসারিত হয়েছে। দূরে সরুন, আমার কথা আছে। কেন? এভাবে বললে কি হবে? আমার কেমন কেমন লাগছে, সরেন না প্লিজ। বিয়ে করবো আদর পাখি? করব, চলেন। সত্যি? মিথ্যা বলবো কেন? চলেন, ডাকেন আপনার বাবা মাকে, বলেন আমার কথা, আমার বিয়ে ভাঙার কথা, বিয়ের দিনের কথা, বিয়ের দিনের ঘটনা, কি বোঝাতে চাও? অনেক কিছু যা আপনি বুঝেও বুঝতে চাচ্ছেন না। নীর আদ্রিতা থেকে দূরে সরে আসে। কথাটা তার পছন্দ হয়নি, কিন্তু আদ্রিতা অন্য কিছু ভেবে নিল, আর তাতে কেন যেন তার কষ্ট হতে শুরু করলো। কেউ আমাকে ভালোবাসে না, বাবা মাকে বলার কথাতেই দূরে সরে গেল। সে নাকি শহরে এলান করবে। কেন এসেছিলে? ও হ্যাঁ, আমি নওমি আর ভাইয়ার কথা বলতে এসেছিলাম। কেন? ওদের আবার কি হলো? আদ্রিতা নীরকে সব বলে দিল। সব শুনেও নীরের ফেস স্বাভাবিক দেখে শিওর হলো নীর আগে থেকেই সব জানতো, আর হলোও তাই। আপনি সব জানতেন তাই না? হুম, না জানার কি আছে? এখান থেকে যদি আমি তোমার খবর নিতে পারি আর চৌধুরী বাড়ির খোঁজ রাখতে পারি, তাহলে যেখানে থাকি সেখানে খোঁজ পাওয়া আমার কাছে খুব কঠিন কোনো ব্যাপার না। তাহলে কিছু করুন। কেন আমি করব? আমি কি ওদের বিয়ে দিয়েছি? দেইনি। আমাকে জানানোও হয়নি। সেখানে এখন তারা ডিভোর্স নেবে, এতে আমি কি করব? বিয়ে করেছে তারা, ডিভোর্স নেবে তারা। আপনি আসলে একটা রাক্ষস রাজা। কেন? তুলে নিয়ে তোমাকে খেয়ে ফেলছে নাকি? তোমাকে তো কোনোদিন কামড়ও দিলাম না, একটু কিস করতে রাক্ষস। আর যখন আপনি আসলেই একটা বেশরম। লজ্জা করলে আমার আর বাচ্চা কাচ্চাদের মুখ দেখতে হবে না, তাই এসব লজ্জার ভং ধরে কোনো লাভ নেই। কলেজে তো বহুত অ্যাটিটিউড নিয়ে চলেন, তাহলে এখানে এমন করেন কেন? নিজেকে সবার সাথে মিলাও কেন? কেন আমি বাকিদের মতো না? কচু গাছের সাথে গলায় দড়ি দেয়া আর তোমার সাথে কথা বলা এক ব্যাপার। বেরো। আরে রাগেন কেন? না, তোমাকে কোলে করে নিয়ে আর আসবো। আসো। শোনেন না, থাপ্পড় দিব নাটক করলে। এভাবে বলতে পারলেন, শোনেন না প্লিজ। নীর আর কি করবে? এইভাবে যদি প্রেয়সীর মুখের সামনে আদুরে করে ডাকে, তাহলে কি আর রাগ বিরক্তি ধরে রাখা যায়? কি চাই? ভাইয়ার নওমির। করব, শর্ত আছে। কি শর্ত? গালে একটা কিস করতে হবে। জীবনেও না। এই এমন করেন কেন? কেমন করি? এতটা নির্দয় হইয়েন না। তুমি প্রতিনিয়ত আমার সাথে নির্দয়ের মতো আচরণ করো, তখন তো আমি বলি না, আর সামান্য কিস চাওয়ায় নির্দয় বানাই দিলাম। বাহ, বাটপার সব। আপনি ভালো না। বেরাও না হয় কিস করো, যখন দিবা তখন কাজ করে দেব। এখন যাও, এক কাপ কফি করে নিয়ে আসো। আমাকে কি চাকর মনে হয়? না, বউ মনে হয়। যাও, না হলে ভুলে যাও হেল্পের কথা। ধ্যাত। আদ্রিতা যেতেই নীর বিছানায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করে। বুকটা কেমন ভারী ভারী লাগছে, মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। চায় না আদর পাখি আমার ঝড় আসুক। এত ঝড় ঝাপটা পার করার মতো শক্তি এখনো তোমার হয়নি। আদ্রিতা কফির মগ নিয়ে উপরে উঠতে নিলে চোখ যায় লীনা আর আবিরের রুমের দিকে। দূর থেকেই চোখে পড়ে আবিরের পিঠে মুখ গুজে দাঁড়িয়ে আছে লীনা, আর আবির অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছে। হাতড়ি মুচকে হাসে। তুই যদি শুধু আমার থেকে আবিরকে কেড়ে নিতি, আমি কিছু বলতাম না, কারণ আবির কোনোদিন আমার ছিল না। সে তো প্রথম থেকেই তোর ছিল, তাই এটা নিয়ে আমার অভিযোগও ছিল না তেমন। কিন্তু তুই আমার থেকে আমার সব কেড়ে নেওয়ার খেলায় নামলি। মাঝে মধ্যে মনে হয় তোকে ক্ষমা করে দেই, কিন্তু যখন সে রাতগুলোর কথা মনে পড়ে, যখন আব্বু আম্মুর কথা মনে করে চিৎকার করে কান্না করেছি, নিজের মায়ের অসহায় মুখখানা মনে পড়ে, না জানি সে কতটা কষ্ট পেয়েছিল। নিজের কলিজার টুকরোটাকে নিজে অপমান করে বাড়ি থেকে বের করার সময়। এইসব মনে পড়লে
তোর জন্য ঘৃণা ব্যতীত আর কিচ্ছু জন্ম নেয় না। কথাগুলো আপন মনে আওড়ে সেখান থেকে চলে গেল। সে যেতে লিনা আবিরকে ছেড়ে দিল। আবির হাসলো। চলে গেছে নাকি আদ্রিতা? আবিরের কথায় লিনা অবাক হয়ে গেল। মানে? মানেটা তুমিও জানো, আমিও জানি। কি মনে করেছো আমি কিছুই জানি না, বুঝি না? আসলে কি জানো, তুমি আমাকে ভালোবাসো না। তুমি শুধু ওই মেয়েটার কাছ থেকে তার সব পছন্দের জিনিস কেড়ে নিতে চাও, ব্যাস এতটুকুই। তুমি তাকে হিংসা করো। এমন কিছুই না। আবির হেসে লিনাকে সোফায় বসিয়ে দিয়ে তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। লিনা অবাক হয়ে যায়। বিয়ের পর থেকে আবির তার সাথে কথা অবধি বলেনি, সেখানে আজকে তার কোলে মাথা রাখলো। লিনা, কিছু কথা বলবো, শুনবি? হুম। আমি খান বাড়ির বড় ছেলে। যখন আমি হই তখন আমার কোনো ভাই বোন ছিল না। একটু বড় হলাম, তখন দেখতাম ছোট আম্মুর পেট ফোলা। প্রথমে বুঝতাম না, পরে ছোট আম্মু আমাকে বলে সেখানে নাকি আমার বোন আছে, আর কয়েকদিন পরে সে নাকি আমার কোলে থাকবে, আর আদো আদো বলিতে আমাকে ভাইয়া ডাকবে। আমি খুব খুশি হয়েছিলাম। আর তার কিছুদিন পরে আসলেই আমার হাতে ছোট্ট আম্মু পুতুলের মতো ছোট বাচ্চা থামিয়ে দিয়েছিল। এখনো মনে আছে তার ছোট্ট ছোট্ট চোখ, গাল, হাত, মুখ, একদম এইটুকু। হাত দিয়ে ইশারা করে। সেই দিনের পর থেকে হয়ে উঠলাম তার বড় ভাই। আর সে আমার কলিজার টুকরা। সেও সারাদিন ভাইয়া ভাইয়া বলে বাড়ি মাতিয়ে রাখতো। তুমি ছিলা, হিমানি হলো, কিন্তু তোমাদের চেয়ে বেশি আমি ভালোবাসতাম আদ্রিতাকে। কারণ ভাই হওয়ার অনুভূতি সে আমাকে বুঝিয়েছিল। তোমার প্রতি আমার কোনো আলাদা দৃষ্টি কোনোদিনও ছিল না, কিন্তু তুমি আমার আগেই পিছে ঘোরার কারণে তোমার প্রতি আমার অনুভূতি জন্ম নেয়। আর এটা বুঝতে পেরেই তুমি নোংরা একটা খেলা খেলো। আদ্রিতার মাথায় ঢুকাও দাও আমাকে সে ভালোবাসে, আর ওর বাচ্চা মনও সেটা বিশ্বাস করে নেয়। কিন্তু সে আমার বোন, বোনের চোখেই ভালোবাসতাম তাকে। কি করতাম, পরে নিজের কলিজার টুকরাটাকে দূরে সরালাম, কথা কামাই দিলাম, তোমার প্রতি মনোযোগ দিলাম। ভেবেছিলাম আমার ভালোবাসা পেলে তুমি আদ্রিতার সাথে ঠিক হবা, কিন্তু না, তার প্রতি তোমার হিংসা কমলো না। আর তুমি যে আমাকে ভালোবাসতা না, সেটা সেদিনই হোটেলে তোমাকে আর তোমার প্রেমিককে অন্তরঙ্গ মুহূর্তে দেখে নিয়েছিলাম। সেই জন্যই তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। কিন্তু তুমি তোমার প্রেমিকের বাচ্চা আমার নামে জানান দিলা। ভালোবাসতাম, কি করব, মেনে নিলাম সেটাও। কিন্তু মানতে পারিনি তোমার ছোট মা আর ছোট বাবাকে বলা কথাগুলো। সেদিন সব শুনেও চুপ ছিলাম। একটা কথা কি জানো লিনা, ভালোবাসা মানুষকে কেমন জানি ছেঁচড়া বানিয়ে দেয়। যেমন আমি হয়েছি, এই যে এত পাপ করেছি, আমি চাইলেও তার শাস্তি দিতে পারি, কিন্তু আমার মন সায় দেয় না। ভাবেছিলাম ভেবেছিলাম আমার চুপ থাকা তোমাকে ভাবাবে, কষ্ট দিবে, কিন্তু না, তুমি বদলাওনি, আমাকে নিয়ে ভাবনি। লিনা এবার ভাবে আসলেই তো সে কোনোদিন তেমন পাত্তা দেয়নি। আবিরের নিশ্চুপ থাকাকে দেখেছে, বুঝেছে, কিন্তু তেমন একটা গায়ে মাখেনি। তাহলে কি সে নিজের ঘৃণায় এতটাই ডুবে গেছিল আবিরের নিশ্চুপ তাকে ভাবায়নি? এটা কি ঠিক? সে আবিরের প্রতি এজন্যই এগিয়েছিল কারণ আদ্রির মনোভাব। তাছাড়া আবিরকে তো সে শুধু নিজের প্রয়োজনে ব্যবহার করেছে। সে যাকে ভালোবাসতো সে তো তাকে ছেড়ে দিয়েছে, তাই তো আবার ফিরতে হয়েছিল আবিরের কাছে। আবির উঠে যায় লিনার কোল থেকে। পুরুষ মানুষের চোখ থেকে বলে পানি বের হতে নেই, কিন্তু আবির আজ পারছে না নিজের চোখের পানি আটকাতে। ভালোবাসা এতটা কষ্টদায়ক হলেও কেন ভালোবাসাকে ছাড়া যায় না? কেন হয় না এই ভালোবাসার মুক্তি? একটু রেহাই, একটু শান্তির জন্য মানুষ বারবার ছেঁচড়ার মতোই তো ছুটে যায় নিজের ভালোবাসার দরজায় ভিক্ষা চাইতে। আর তারা ভিক্ষুক ভেবে দরজা বন্ধ করে দেয়। দরজার আড়াল থেকে সবটা শুনে মুখে হাত চেপে কান্না করে দেয় আদ্রিতা। এতক্ষণ সেই দরজার আড়ালেই ছিল। নীরের জন্য করে নিয়ে যাওয়া কফি আদ্রিয়ান নিয়ে নেওয়ায় পুনরায় যাচ্ছিল কফি করতে। আবিরের মুখে ছোটবেলার কথা শুনে পাজোড়া থমকে যায় সেখানে। নীর আদ্রিতার কাঁধে হাত রাখতেই আদ্রিতা নীরকে জড়িয়ে ধরে। আমি কত বড় পাপ করে ফেললাম, আমি কত বড় অন্যায় করে ফেলেছি। আল্লাহ আমাকে কখনোই মাফ করবে না। আমি ভাই বোনের পবিত্র ভালোবাসাকে কলঙ্কিত করে ফেলেছি।
আমি কিভাবে পারলাম ছোটবেলার কথাগুলো, আবির ভাইয়া আমাকে আগলে রাখার মুহূর্ত আমি ভুলে গেছি। এ আমি কি করলাম?